আমার নাম রীতা। আমার স্বামী আমাকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে রেখে এসেছিল। আমার বিয়ের ঠিক প্রথম রাতেই আমার স্বামীর আকস্মিক মৃত্যু ঘটে। বিবাহের প্রথম দিনেই স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে আমার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আমার বিয়ের প্রথম রাত্রেই আমার স্বামী আমাকে একা ফেলে চলে গিয়েছিল। এরপর একজন ভিক্ষুকের সাথে আমার বিয়ে হয়েছিল। স্বামীর মৃত্যুর পর আমি জানি না ঠিক কী কারণে, কিন্তু আমার স্বামী নাকি আমাকে সেই মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছিল। তারপর সেই স্থানে আমার উপর যে পরিমাণ নির্যাতন হয়েছিল তা শুনলে আপনাদেরও চোখে জল চলে আসবে। আমি আদতে এই বিয়েটা করতেই চাইনি, কিন্তু পরিবারের চাপে আমাকে সম্মতি জানাতে হয়েছিল। আসলে আমরা 4 ভাই বোন ছিলাম। আমাদের এক ভাই ছিল যে বয়সে আমার চেয়ে 3 বছরের বড়। আমার বড় দিদির বিয়ে সম্পন্ন হবার পর মা আমার ভাইকে প্রায়ই বলতো যেন সে বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে, তাতে আমাদের বাকি 2 বোনের বিয়ে দিতে মায়ের সুবিধা হবে এবং বাড়ির কাজকর্মেও মা সাহায্য পাবে। কিন্তু আমার ভাই সাফ জানিয়ে দিয়েছিল যে আমাদের 2 বোনের বিয়ে না হওয়া পর্যন্ত সে বিবাহ করবে না। আমার ভাইয়ের কলেজের পড়াশোনা প্রায় শেষের দিকে ছিল। এদিকে ভাই ছোটখাটো কাজ করে আমাদের সংসারের ব্যয়ভার বহন করত। মাঝে মধ্যে আমার ভাইয়ের বন্ধুরা আমাদের বাড়িতে আসতো। তাদের মধ্যে পার্থ নামের ভাইয়ের এক বন্ধু ছিল যে প্রায়শই আমাদের বাড়িতে আসতো ভাইয়ের সাথে দেখা করার জন্য। পার্থ যখনই আমাদের গৃহে পদার্পণ করত, আমি তাকে দেখা মাত্রই নিজেকে ঘরের আড়ালে লুকিয়ে ফেলতাম, কারণ কোনো এক অজ্ঞাত কারণে তাকে আমার একদমই পছন্দ হতো না। সে যখনই আমাদের বাড়িতে আসতো আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকত এবং তার সেই দৃষ্টির ভঙ্গি দেখে আমার অত্যন্ত অস্বস্তি হতো। যদিও আমার বাড়ির অন্য কেউ এই বিষয়টি কখনো খেয়ালই করেনি যে পার্থ আমার দিকে অমনভাবে তাকিয়ে থাকে, কিন্তু আমি ঠিকই বুঝতে পারতাম। পার্থর নজর যে আমার উপরেই ছিল তা আমি টের পেতাম। তাই পার্থ যখনই আমাদের বাড়িতে আসতো আমি অন্য ঘরে চলে যেতাম। পার্থর আগমনের সময় যদি আমি কখনো ভুল করেও তার দিকে তাকাতাম, তখন সে আমার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসত। কিন্তু আমি তার এই ধরনের আচরণকে কোনো গুরুত্বই দিতাম না। আমি কখনোই পার্থকে কোনো প্রকার প্রশ্রয় দিইনি, কারণ আমি এই ধরনের জটিলতায় জড়াতে চাইতাম না। আমি পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলাম। একজন মেধাবী ছাত্রী হিসেবে পরিচিতি ছিল আমার, এবং আমি দেখতেও বেশ সুন্দরী ছিলাম। আমার স্বপ্ন ছিল যে পড়াশোনা শেষ করে আমি নিজের পায়ে দাঁড়াবো, কোথাও চাকরি করে নিজের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করব, কারণ আমাদের সংসার অত্যন্ত কষ্টে চলত। আমার ভাই অনেক কষ্ট করে উপার্জন করে এই সংসার চালাতো। পার্থ আমার ভাইয়েরই সমবয়সী ছিল। আমি ভেবেছিলাম যে এই ব্যাপারটা আমার ভাই এবং মাকে জানাবো, যে পার্থ যাতে আর আমাদের বাড়িতে না আসে। কিন্তু লজ্জার কারণে আমি মা ও ভাইকে কিছুই বলতে পারিনি, কারণ পার্থ কেবল আমাকে তাকিয়ে দেখতো আর মুচকি হাসতো। এর বাইরে সে আমাকে এখনো পর্যন্ত কিছুই বলেনি। তাই আমি মা ও ভাইকে কি বলতাম? যদি বলতাম যে পার্থ আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকায় আর হাসে, তাহলে হয়তো ভাই ও মা আমাকেই ভুল বুঝতো। এই আশঙ্কায় আমি তাদের কিছুই জানাইনি, বরং আমি নিজেই সতর্ক হয়ে থাকতাম। আমার দাদার বন্ধুরা সবাই ধনী পরিবারের সন্তান ছিল, কেবল আমার দাদাই ছিল মধ্যবিত্ত পরিবারের। তাদের মধ্যে পার্থ ছিল অনেক বড়লোক ঘরের ছেলে। পার্থর বাবা জীবিত ছিলেন না, কিন্তু আমি শুনেছিলাম যে পার্থর বাবা তার সমস্ত জমিজমা এবং 2টো বাড়ি তার একমাত্র ছেলে পার্থর নামেই উইল করে দিয়ে গেছেন। পার্থর আরও 3 ভাই বোন ছিল, যার মধ্যে 2জন ছিল বোন। এদিকে আমার ভাই বলেছিল যে সে আমার জন্য পাত্র খুঁজবে এবং খুব শিগগিরই আমার বিয়ে দিয়ে আমাকে শ্বশুর বাড়িতে পাঠাবে। কিন্তু আমি মা ও ভাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরও পড়াশোনা করতে চাই। আমি যখন পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মা ও ভাইয়ের কাছে অনুরোধ করলাম, তখন তারা দুজনেই বলেছিল ঠিক আছে। যেহেতু আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, তাই তারা আমাকে পড়াশোনা করার সুযোগ দেবে বলে কথা দিয়েছিল। কিন্তু একদিন আমি যখন কোচিং সেন্টার থেকে ক্লাস শেষ করে বাড়ি ফিরলাম, তখন দেখলাম আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে অনবরত হেসেই চলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই এভাবে আমার দিকে তাকিয়ে হেসিস কেন? তখন আমার ছোট বোন বলল, দিদি তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই এবার খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে যাবি। তোর জন্য আজ আমাদের বাড়িতে একটা সম্বন্ধ এসেছিল এবং তারা অনেক ধনী। ওরা তোর ছবি দেখেই তোকে নির্বাচন করেছে, কারণ তুই যে আমার খুব সুন্দরী দিদি, তাই তো তোর ছবি দেখেই তারা তোকে পছন্দ করে নিয়েছে। আমি তখন রেগে গিয়ে আমার কান মলে দিয়ে বললাম, তুই জানিস না আমি এখন এসব বিয়ে টিয়ে করতে চাই না, তাই আমার সামনে আর এই ধরনের কথা বলবি না। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ঠিক সেই সময় আমার মা ও ভাই ঘরে প্রবেশ করে বলল, এতে রাগ করার কি আছে? তোর বিয়ের বয়স তো হয়েছে, আর তাছাড়া যে ছেলে তোর জন্য বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে সে তো আর অচেনা কেউ নয়। ও হলো তোর ভাইয়ের বন্ধু পার্থ। পার্থ তোকে অনেক দিন ধরেই পছন্দ করে। ও নিজের মা এবং বোনকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে, এবং তারে তোর ছবি দেখেই তোকে নির্বাচন করেছে। তুই অনেক ভাগ্যবতী যে তোর এত বড় লোক পরিবারে বিয়ে হচ্ছে। তারা এত ধনী হবার সত্ত্বেও নিজে থেকে আমাদের বাড়িতে এসেছিল তোকে নিজেদের বাড়ির বউ করার
করার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর আমাদের জন্য কি হতে পারে? আর এই কারণেই আমি এবং তোর ভাই এই বিয়েতে সম্মতি দিয়েছি, কারণ এমন ছেলে আমরা আর কোথাও খুঁজে পাবো না। আর লোকেরাও বা কি বলবে যদি আমরা এত ভালো একটা সম্বন্ধ ফিরিয়ে দিই? সবাই তো এটাই ভাববে যে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আমরা এত ধনী একটা পরিবারকে প্রত্যাখ্যান করেছি। আর তাছাড়া পার্থর মধ্যে কোনো ত্রুটি নেই। সে দেখতে সুন্দর, যথেষ্ট ভদ্র এবং তার নামে প্রচুর সম্পত্তিও রয়েছে। তাহলে না বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি তখন মাকে বললাম, মা, তুমি বুঝতে পারছো না কেন? আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা করে চাকরি করে আমাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চাই। আর তোমরা আমাকে না জানিয়ে কি করে এই বিয়েতে রাজি হয়ে গেলে? আমি পার্থকে একেবারেই পছন্দ করি না। ও যখন আমাদের বাড়ি আসতো তখন আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো। ওই ছেলেটাকে আমার একটুও ভালো লাগে না। তোমরা কেন আমার ওপর চাপ সৃষ্টি করছো? তখন ভাই আমার পিঠে হাত বুলিয়ে বলল, পার্থকে আমি বেশ কয়েক বছর ধরে চিনিও জানি, তাই ছেলেটার সঙ্গে চোখ বন্ধ করে তোর বিয়েটা দিতে পারি। আমার ওপর বিশ্বাস রাখ। ওই ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পর তুই রাজরানীর মতো জীবন কাটাবি। পার্থর বাবার যত সম্পত্তি ছিল সব কিছুর মালিক এখন পার্থ। তোর কোনো কিছুর অভাব হবে না। আর বিয়ের পরেও না হয় তুই তোর পড়াশোনাটা শেষ করিস। আমি পার্থকে বলে দেব যাতে বিয়ের পরেও তোর পড়াশোনা চালু রাখে। এবার তো তুই খুশি? আর পার্থ খারাপ ছেলে হতেই পারে না। আমি তাকে খুব কাছ থেকে চিনি। সে আমাকে অনেকবার আর্থিক সাহায্য করেছে। আমি যখনই কোনো সমস্যায় পড়েছি পার্থ আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। আমার দুঃসময় পার্থ আমার পাশে ছিল। আর এখান থেকেই বোঝা যায় যে ছেলেটা কতটা ভালো। পার্থ এত ধনী হওয়া সত্ত্বেও আমার মতো এক গরিব ছেলের সঙ্গে বন্ধুত্ব রেখেছে, কারণ তার মনটা খুব বড়। তার কি প্রয়োজন ছিল আমার মতো এক সাধারণ ছেলের সঙ্গে এত গভীর বন্ধুত্বের সম্পর্ক রাখার? কারণ ছেলেটা নিজে থেকেই খুব ভালো, তাই তার মধ্যে কোনো অহংকার নেই। তাই এই বিয়েতে আর কোনো বাধা দিস না। এটা আমার কাছে একটা তোর বড় অনুরোধ। ভাই ও মায়ের কথা শোনার পর আমি আর এই বিয়েতে কোনো আপত্তি করতে পারলাম না। ভাই ও মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। তারপর একদিন পার্থ ও তার মা এসে আমাদের বিয়ের দিন চূড়ান্ত করল। তারা জানিয়েছিল যে আমাদের কাছ থেকে কোনো ধরনের পণ নেবে না এবং এই বিয়ের সমস্ত খরচ পার্থই বহন করেছিল। তারপর বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম তখন আর আমার কিছুই করার ছিল না। পার্থকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করা ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তাই আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম যে যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার আমাকে সামনের দিকেই এগিয়ে যেতে হবে। আর যেহেতু আমার ভাই বলেছিল যে সে আমার পড়াশোনার ব্যাপারে পার্থকে বলবে যাতে আমার পড়াশোনাটা চালু থাকে, সেই কথাটা ভেবে আমি কিছুটা খুশি ছিলাম যে যাই হোক না কেন বিয়ের পরে আমি অন্ততপক্ষে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো। সেদিন শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি যখন আমাকে পার্থর ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বললেন, তখন আমি বিছানায় বসে এটাই ভাবছিলাম যে আমি আমার পড়াশোনা নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কত দ্রুত আমার জীবনের সবকিছু পরিবর্তিত হয়ে গেল। এই কথাগুলো যখন ভাবছিলাম ঠিক তখনই আমার স্বামী ঘরের ভেতরে এসে আমার পাশে বসল। তারপর আমার মুখের ঘোমটা তুলে বলল, রিতা, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তোমাকে কিছু বলার সাহস পাইনি। কারণ আমার মনে একটা ভয় কাজ করত যে যদি আমি তোমাকে সরাসরি কিছু বলি তাহলে হয়তো তুমি আমাকে ভুল বুঝবে। তাই আমি এতদিন চুপচাপ ছিলাম। কিন্তু আমি যখন তোমার ভাইয়ের মুখে শুনলাম যে সে তোমার জন্য একজন ভালো পাত্র খুঁজছে, তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমার ভাই ও মায়ের সঙ্গে তোমারও আমার বিয়ের ব্যাপারে কথা বলবো। তাই আমার মা ও বোনকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। রিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি অনেক সুখে রাখব। তোমার জীবনে কোনোদিন কোনো কষ্ট আসতে দেব না। তোমার ভাই বলেছে যে তুমি নাকি এখনও পড়াশোনা করতে চাও, তাই তোমার যতদূর ইচ্ছা তুমি পড়াশোনা করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। সেদিন আমার স্বামীর কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ আমি পার্থর ব্যাপারে অনেক ভুল ধারণা পোষণ করেছিলাম এবং আমার ভাই পার্থর ব্যাপারে যা বলেছিল সেটাই সত্যি ছিল যে পার্থ অত্যন্ত ভালো একটি ছেলে। আমার স্বামীর কথা শোনার পর তার প্রতি আমার মনের সমস্ত সন্দেহ ভুল ধারণা দূর হয়ে গেছিল এবং পার্থর কথা শোনার পর সেদিন আমি তাকে মন থেকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ভাগ্যে কেবল কষ্টই লেখা ছিল। পার্থ আমার প্রশংসা করছিল, ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে একটি ফোন আসে। মোবাইল বেজে উঠতেই আমার স্বামী বলল, আমার একটা খুব জরুরি ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। এই বলে সে বিছানা থেকে উঠে ঘরের এক কোণে গিয়ে ফোনে কথা বলতে শুরু করল। আমার তখন মনে হয়েছিল যে এত রাতে আমার স্বামীকে কে ফোন করতে পারে এবং সে আমার কাছ থেকে দূরে গিয়ে কেন এক কোণে কথা বলছে। আমি যখন তার কথাগুলো শোনার চেষ্টা করলাম তখন সে ফোনে বলছিল, আমি এক্ষুনি আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। কিন্তু আমার স্বামী এত রাতে কোথায় যাওয়ার কথা বলছিল? তারপর সে কথা শেষ করে আমার কাছে এসে বলল, রিতা, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে। আমার একজন বন্ধু বিদেশ থেকে আসছে, সে আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, তার আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমাকে এখন এয়ারপোর্ট যেতে হবে তাকে বাড়ি নিয়ে আসার জন্য।
আর তোমার জন্য তেমনভাবে কোনো উপহারও নিয়ে আসা হয়নি, সেটাও না হয় নিয়ে আসা যাবে। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করবে। আর বিয়ের পোশাকে তোমাকে হয়তো খুব ভারী লাগছে, তাই তুমি এই ভারী পোশাকটা খুলে একটা হালকা পোশাক পরে নিতে পারো। আমার ঘরে যে আলমারিটা রাখা আছে, সেই আলমারির ভেতরে তোমার জন্য অনেক জামা কাপড় রাখা আছে, সেখান থেকে তোমার পছন্দ মতো একটা বের করে পরে নিতে পারো, তাহলে তোমার আরাম লাগবে। তারপর বাড়ি ফিরে এসে তোমার সঙ্গে আমি অনেক সময় কাটাবো। স্বামীর কথা শুনে আমি তখন অনেক খুশি হয়ে মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম। আর স্বামী তখন আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমার জন্য কিন্তু অপেক্ষা করবি, ঠিক আছে? আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তোমার কাছে আবার ফিরে আসব। এই বলে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে চলে গেল। তারপর তার কথা মতো আমি যখন বিয়ের পোশাকটা খুলে একটা হালকা ও পাতলা পোশাক পরার জন্য আলমারিটা খুললাম, তখন দেখলাম সেই আলমারিতে অনেক দামি দামি পোশাক রাখা ছিল। সেখান থেকে আমি একটা জামা নিয়ে বিয়ের পোশাকটা বদলে সেই জামাটা পরে নিলাম। তারপর মনে অনেক আশা আর ভরসা নিয়ে খুশি মনে স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। সে বলে গিয়েছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ফিরে আসবে, কিন্তু তার অপেক্ষা করতে করতে ভোর 4টা বেজে গেল, তখনও স্বামী বাড়ি ফেরেনি। তখন আমি ভাবলাম একটু বিশ্রাম করে নিই। তারপর আমি যখন বেশ ক্লান্ত হয়ে স্বামীর অপেক্ষা করতে করতে বিছানায় শুয়ে পড়েছিলাম, তার কিছুক্ষণ পরেই আমার ননদ ঘরের ভেতরে এসে আমাকে অনেক জোরে ডাকতে শুরু করলো। আমি যখন ভয় পেয়ে বিছানায় উঠে বসলাম, তখন দেখলাম আমার ননদ কান্নাকাটি করতে করতে আমাকে কিছু বলছে। সেই সময় আমার চোখে এতটাই ঘুম ছিল যে আমি নিজের চোখ দুটিই খুলতে পারছিলাম না, কিন্তু আমার ননদ যা বলেছিল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার চোখের ঘুম মুহূর্তেই উধাও হয়ে গেল, কারণ আমার ননদ বলছিল যে আমার স্বামী নাকি আর এই পৃথিবীতে নেই, সে আমাকে ছেড়ে চলে গেছে, তার নাকি এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমি তখন অত্যন্ত ঘাবড়ে গিয়ে ননদকে বললাম, তুমি এটা কেমন কথা বলছো? তোমার দাদা তো আমাকে বলে গিয়েছিল যে সে তার বন্ধুকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছে, তাহলে তার দুর্ঘটনা কিভাবে হতে পারে? পার্থ আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না, আমাদের তো কালকেই বিয়ে হয়েছে, তাহলে সে কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে? পার্থ আমাকে কথা দিয়েছিল যে সে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে, সে আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। সেই মুহূর্তে আমি নিজের আবেগ ধরে রাখতে পারছিলাম না, কারণ আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি তখন ননদের কথা বিশ্বাস করিনি। তখন আমার শাশুড়ি এসে বললেন যে পার্থ নাকি সত্যিই আমাদের ছেড়ে চলে গেছে, এবং তার কিছুক্ষণ পরেই পার্থর মৃতদেহ আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। আমি তো তার মুখটা পর্যন্ত দেখতে পারিনি, কারণ আমার মধ্যে তখন আমার স্বামীর মৃত মুখ দেখার মতো শক্তি ছিল না। বিয়ের দিন রাতেই আমার স্বামী আমাকে এভাবে একা ফেলে চলে যাবে, আমি কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি আমার সঙ্গে এতটা খারাপ কিছু ঘটবে। আমি তা বিশ্বাসই করতে পারছিলাম না। সবে তো আমার বিবাহিত জীবনটা শুরু হয়েছিল, আর এক মুহূর্তের মধ্যেই আমার সব কিছু তছনছ হয়ে গেল। বিয়ের 1 দিন পরেই আমি বিধবা হয়ে গেলাম, যা আমার পরিবারের সদস্যদের কাছেও ছিল এক অবিশ্বাস্য ঘটনা। স্বামীর মৃত্যুর পর আমি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের কাছে যাইনি, আমি সেই বাড়িতেই ছিলাম। স্বামীর মৃত্যুর পর একজন বিধবাকে যেভাবে জীবন কাটাতে হয়, আমি সেভাবেই আমার দিন কাটাচ্ছিলাম। শাশুড়ি আমার শারীরিক এবং মানসিক অবস্থা দেখে যখন বুঝতে পারলেন যে আমার অবস্থা খুবই খারাপ, তখন তিনি আমাকে প্রত্যেক রাতে ঘুমের ওষুধ দিতেন, যাতে আমি একটু শান্তিতে ঘুমোতে পারি, কারণ স্বামীর মৃত্যুর পর আমার খাওয়া দাওয়া, ঘুম সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমার শাশুড়ি প্রতিদিন রাতে আমাকে একটা করে ঘুমের ওষুধ দিতেন, আর ওই ওষুধ খাওয়ার পর তো আমি শুয়ে পড়তাম, কিন্তু সকাল হলেই কেন জানি মনে হতো যেন আমার মাথা ঠিকমতো কাজ করছে না, এবং আমার মাথায় এত তীব্র যন্ত্রণা হতো যে আমি ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলতাম। দিন দিন আমার পরিস্থিতি এত বেশি খারাপ হতে শুরু করেছিল যে কোনো আওয়াজ আমার কানে এলেই আমি সহ্য করতে পারতাম না। তখন আমি ঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলতাম। দিন দিন আমার মানসিক অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল। স্বামীর মৃত্যুর শোকে আমার পাগল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করতাম, কিন্তু আমি পারতাম না। একদিন তো আমার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি পাগলামি করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি এতটাই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিলাম যে দেওয়ালে নিজের মাথা ঠুকতাম এবং আমার মাথা থেকে রক্ত বের হতে শুরু করতো। আমি জানি না আমার কি হচ্ছিল, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। একদিন দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না। এরপর যখন চোখ খুললাম, তখন দেখলাম আমি একটা হাসপাতালেই আছি, কিন্তু আমার পাশে কেউ ছিল না। আমি যখন একজন নার্সকে ইশারা করে ডাকলাম, তখন ওই নার্স বলল, তোমার জ্ঞান ফিরেছে, ভালোই হয়েছে, এবার তোমাকে তোমার নির্দিষ্ট ঘরে পাঠানো হবে। আমি তখন নার্সকে বললাম, আমার ঘরে পাঠানো হবে মানে? আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি? নার্স তখন আমাকে বলল, এখন আর কেউ আসবে না, তুমি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছ ততদিন তুমি এই মানসিক চিকিৎসা কেন্দ্রে থাকবে। নার্সের ওই কথাগুলো শুনে আমার মাথায় জন্য আকাশ ভেঙে পড়ল। তার মানে
আমি একটি মানসিক হাসপাতালে ছিলাম? কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসেছিল এবং কেনই বা আমাকে এখানে আনা হয়েছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন নার্সকে বললাম, আমি তো পাগল নই, তাহলে আমাকে মানসিক হাসপাতালে কেন রাখা হয়েছে? তখন নার্স একটু মুচকি হেসে বলল, প্রত্যেকটা পাগলই এই কথাই বলে যে আমি তো পাগল নই। তারপর তারা আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না এবং একটা জেলের মতো দেখতে ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। ওখানে প্রত্যেকটা ঘর আলাদাভাবে তৈরি করা ছিল, যাতে প্রত্যেকটা রোগী নিরাপদে থাকতে পারে, কোনো রোগী যাতে অন্য রোগীর ক্ষতি করতে না পারে। আর ওই জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন আমাকে কোনো কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ওই ঘরের মধ্যে যতগুলো রোগী ছিল তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা মানসিক অসুস্থ। আমি তখন চিৎকার করে নার্সের বলেছিলাম, আমি পাগল নই, আমাকে এখান থেকে যেতে দিন। কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। যখনই কোনো নার্স বা মাসিরা আমাদের খাবার দিতে আসতো, তখন আমি কান্নাকাটি করে হাত জোর করে বলতাম আমাকে যেন এখান থেকে বের করে দেওয়া হয়, কারণ আমি পাগল নই। আমি যখন 2-3 দিন ধরে সেখানকার নার্স ও কাজের মাসিদের বলেছিলাম যে আমি পাগল নই, তারপর একদিন একজন নার্স আমার কাছে এসে আস্তে করে বলল, আমি জানি তুমি পাগল নও, তাই আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারি। আমি তখন অনেক খুশি হয়ে তার হাত পা ধরে বললাম, আপনার অনেক ধন্যবাদ, দয়া করে আপনি আমাকে এখান থেকে বের করুন, তাহলে আমি নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারবো। তারপর ওই নার্স বলেছিল, আমি তোমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, উনি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করবেন। তারপর ওই নার্স সেদিন রাতের বেলায় আমাকে ওই ঘর থেকে বের করে ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। ডাক্তারের চেম্বারে যাওয়ার পর ওই ডাক্তার আমাকে ভালোভাবে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তারপর ডাক্তার ওই নার্সকে বলল, তোমার সঙ্গে কিছু কথা আছে, বাইরে চলো। তারপর ওই নার্স আমাকে চেম্বারে বসিয়ে রেখে ওই ডাক্তারের সঙ্গে বাইরে গিয়ে কিছু কথা বলল। আমি তখন ডাক্তারের চেম্বারের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। ওই ডাক্তার অনেকগুলো টাকার বান্ডেল ওই নার্সকে দিচ্ছিল। তারপর ওই নার্স সেখান থেকে চলে গেল। ডাক্তার যখন চেম্বারে ফিরে আসছিল, তখন আমি তাড়াতাড়ি করে ওই চেয়ারে গিয়ে আবার বসে পড়লাম। তারপর ডাক্তার চেম্বারে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ডাক্তারকে দেখা মাত্রই আমি বলেছিলাম, আমি এখান থেকে বাড়ি যেতে চাই, আপনি আমার সাহায্য করুন। তারপর ডাক্তার যখন দরজাটা ভেতর থেকে বন্ধ করল, তখন আমি ডাক্তারকে বললাম, আপনি দরজাটা কেন ভেতর থেকে বন্ধ করছেন? তখন ডাক্তার কাছে এসে আমাকে খুব খারাপভাবে স্পর্শ করতে শুরু করলো। তখন আমি ডাক্তারের খারাপ উদ্দেশ্যটা বুঝতে পারলাম এবং আমি যখন ডাক্তারকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করেছিলাম, তখন সেই চিকিৎসক আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সঙ্গে জোরপূর্বক সবকিছু করেছিল। আমি যখন ওনার হাত পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করে বলেছিলাম আমাকে যাতে এখান থেকে যেতে দেওয়া হয়, তখন ডাক্তার বলেছিল, তোর জন্য অনেক টাকা ওই নার্সকে দিয়েছি, তাই আমার কাছে বেশি নাটক করে কোনো লাভ নেই। তখন আমি ডাক্তারকে অনেক রেগে বলেছিলাম, ডাক্তার হয়ে রোগীদের সঙ্গে এত নোংরা এবং জঘন্যতম কাজ করতে আপনার লজ্জা করে না? তারপরই ডাক্তার আমার গালে একটা সজোরে চড় মেরে বলেছিল, আমার কাজ কি সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমাকে কাজ শেখানোর কোনো দরকার নেই। এই বলে ডাক্তার ওয়ার্ডেনকে ডেকে আমাকে আবার ওই মানসিক হাসপাতালে সেলের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর ওই ডাক্তার পরপর 2 থেকে 3 দিন আমার সঙ্গে জোরপূর্বক সবকিছু করেছিল। তখন মনে হচ্ছিল আমার জীবনে আর বেঁচে থাকার কোনো অর্থই নেই, কারণ সেই সময় আমার আশেপাশে আমাকে কষ্ট থেকে উদ্ধার করার মতো কেউ ছিল না। আমি তো সম্পূর্ণ একা হয়ে পড়েছিলাম। ওইভাবে 4-5 দিন কেটে যাওয়ার পর ওই মানসিক হাসপাতালের একজন মহিলা কর্মী আমার খুব সাহায্য করেছিলেন আমাকে ওই হাসপাতাল থেকে বের হতে। ওই মাসি আমাকে যা বলেছিলেন তা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল, কারণ আমাকে ওই মানসিক চিকিৎসা কেন্দ্রে অন্য কেউ নয়, স্বয়ং আমার শাশুড়িই ওই মানসিক হাসপাতালে আমাকে রেখে গিয়েছিলেন। আর ওই মহিলা কর্মী মাসি সবকিছু দেখেছিলেন যেদিন আমার শাশুড়ি ওই মানসিক হাসপাতালে আমাকে রেখে গিয়েছিলেন। সেদিন নাকি আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, সেই সময় আমার কোনো জ্ঞান ছিল না এবং আমার শাশুড়ি নাকি ডাক্তারকে বলেছিলেন আমাকে যেন কোনোভাবেই এখান থেকে বের হতে দেওয়া না হয় এবং যতটা সম্ভব আমাকে যেন পাগল বানিয়ে দেওয়া হয়। ওই মহিলাকর্মী মাসি সেদিন রাতের বেলা আমার খুব খারাপ অবস্থা দেখে আমার উপর দয়া করে ওই মানসিক হাসপাতাল থেকে বেরোতে সাহায্য করেছিলেন। সেদিন আমি ওই মাসির হাত পায়ে ধরে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। তারপর ওই হাসপাতাল থেকে বেরোনোর পর আমি নিজেকে এতটাই অসহায় ও একা মনে করেছিলাম যে সেই সময় আমি খোলা আকাশের নিচে একটা ধাবার সামনে এসে চিৎকার করে কাঁদছিলাম আর ভগবানকে স্মরণ করে বলছিলাম আমাকে যেন মৃত্যু দিয়ে দেয়, আর মনে হচ্ছিল যেন আমি নিজের হাতেই নিজের জীবনটা শেষ করে দিই। সেই সময় রাস্তাঘাট জনশূন্য ছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এই জায়গাটা কোথায় ছিল আর আমার বাবার বাড়ি এখান থেকে কতটা দূরে ছিল। তাই আমি ওই ধাবার সামনে একটা কোনায় গিয়ে শুয়ে পড়লাম। ভোরবেলা চোখ খুলতে আমি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে আমাকে দেখে একজন ভিক্ষুক মনে হচ্ছিল। আমার চুলগুলো এলোমেলো ছিল এবং জামাকাপড় অনেক নোংরাও ছেঁড়া ছিল। তাই আমি যখন বাবার বাড়ির গ্রামে এসে পৌঁছলাম, তখন মায়ের বাড়ির আশেপাশের লোকেরা আমাকে দেখে চিনতেই পারেনি। কিন্তু মায়ের বাড়িতে যেতেই আমার মাথা ঘুরে উঠল,
কারণ আমার মায়ের বাড়িতে একটা অনেক বড় তালা লাগানো ছিল। সেদিন সারাদিন মায়ের বাড়ির দরজার সামনে বসেছিলাম এটা ভেবে যে তারা যেখানেই থাকুক না কেন সন্ধেবেলায় অবশ্যই বাড়ি ফিরে আসবে। কিন্তু সন্ধেবেলাতেও যখন তারা কেউ বাড়ি ফিরে এলো না, তখন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। কারণ অনেক কষ্ট করে আমি ওই মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে মায়ের বাড়িতে আসতে পেরেছিলাম, কিন্তু আমার মা ও ভাই সেখানে ছিল না। আমি যখন আশেপাশের লোকজনকে আমার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তখন তারা বলল যে আমার মা ও ভাই নাকি এখান থেকে অন্য কোথাও চলে গেছে, এবং তারা কোথায় গেছে পাড়ার লোক কেউ কিছু বলতে পারল না। তখন আমি নিরুপায় হয়ে সেখান থেকে আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করলাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব আর কোথায় যাব। ঠিক সেই মুহূর্তে একজন ভিক্ষুক আমার হাত ধরে জোর করে রাস্তা থেকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি যখন কষ্ট করে নিজের হাতটা তার হাত থেকে ছাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করলাম, তখন ওই ভিক্ষুক আমাকে চেপে ধরল এবং বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি একবার আমার কথা শোনো। ওই অন্ধকারে তো বোঝাই যাচ্ছিল না যে ওই লোকটি কে এবং লোকটি কেন আমাকে চেপে ধরেছিল। তারপরে লোকটি আমাকে বলল, তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে রীতা, তোমার সঙ্গে কি কি ঘটেছে আমি সব জানি, এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তারপর লোকটি যখন আমার হাত ধরে একটু আলোকিত জায়গায় নিয়ে গেল, তখন দেখলাম ওই লোকটি নিজের গায়ে চাদর মুড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছিল এবং তার পরনে ছেঁড়া ফাটা জামাকাপড় ছিল। আমি তখন লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি আমার নাম কিভাবে জানেন এবং আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? লোকটি তখন নিজের গা থেকে যখন চাদরটা সরালো, তখন তার চেহারা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি তাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। তারপর লোকটা আমাকে নিজের কোলে তুলে গাড়িতে বসিয়ে তার বাড়িতে নিয়ে এলো, কারণ সেই ব্যক্তিটি আর অন্য কেউ নন, তিনি ছিলেন আমার স্বামী পার্থ। তারপর পার্থ আমাকে সব খুলে বলল যে তার ওটা সৎ মা, এবং তার মা পার্থকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল সেদিন রাতে, কারণ পার্থর নামে অনেক সম্পত্তি ছিল এবং পার্থর সৎ মা ভেবেছিল পার্থকে মেরে ফেলতে পারলে সব সম্পত্তি তার নামে হয়ে যাবে। কিন্তু সেদিন পার্থ বেঁচে গিয়েছিল এবং পার্থর পারিবারিক ডাক্তার জানিয়েছিলেন যে তার সৎ মা নাকি পার্থকে মেরে ফেলতে চায়, আর পার্থর ওই পারিবারিক ডাক্তারই পার্থকে বাঁচিয়েছিল এবং পার্থর বাড়িতে যে মৃতদেহটা ছিল সেটা পার্থর ছিল না। ওদিকে পার্থর সৎ মা ওই মৃতদেহটাকে দেখে ভেবেছিল যে পার্থ মারা গেছে, কিন্তু পার্থ এতদিন লুকিয়েছিল। এদিকে পার্থর মা আমার মা ও ভাইকে হুমকি দিয়েছিল যে তারা যদি এখান থেকে না যায় তাহলে তাদের জীবন দুর্বিষহ করে দেবে। পার্থর মায়ের অত্যাচারের কারণেই আমার ভাই ও মা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। পার্থ অনেক চেষ্টা করেছিল আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার, কিন্তু সে আমাকে খুঁজে পায়নি। তারপর সে প্রত্যেক দিন আমার মায়ের বাড়ির ওখানে খোঁজ নিত যে আমি সেখানে এসেছি কিনা, কারণ পার্থ জানতো যে আমি যেখানেই থাকি না কেন একদিন না একদিন অবশ্যই নিজের মায়ের বাড়ি ফিরে যাব। তাই সেদিন যখন আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, তখন পার্থ আমাকে দেখেই বুঝে গিয়েছিল যে ওটা আমিই ছিলাম। তারপর পার্থ সেদিন সন্ধ্যাবেলায় সুযোগ বুঝে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, এবং সেদিনের পর থেকে পার্থ লুকিয়ে বেড়াচ্ছিল যাতে তার মা জানতে না পারে যে পার্থ এখনও বেঁচে আছে। সেদিন পার্থকে দেখার পরে আমি তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, এবং পার্থ বলেছিল যে সে নাকি আমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু আমাকে খুঁজে পায়নি। তারপর আমি পার্থকে সত্যি কথা বলেছিলাম যে আমার সঙ্গে কি কি হয়েছে। তখন পার্থ বলেছিল তার মা নাকি ইচ্ছে করে আমাকে এমন ওষুধ দিত যেটা খেয়ে আমি ধীরে ধীরে পাগল হয়ে যেতাম। তারপর পার্থ আমার কান্নাকাটি ও অস্থিরতা দেখে আমাকে শান্ত করেছিল এবং আমাকে কথা দিয়েছিল যে আমাদের সঙ্গে যত খারাপ হওয়ার ছিল তা হয়ে গেছে, আর নয়, এবার আমরা দুজনে মিলে এক নতুন সুখের সংসার গড়ব। সেদিন পার্থ ওই জায়গা থেকে আমাকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে পার্থ একটা ছোটোখাটো কাজে যোগ দিয়েছিল এবং সেখানে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে আমরা আমাদের সংসার আবার নতুন করে শুরু করেছিলাম। ওই ঘটনাটা ঘটতে আজ 1 বছর হয়ে গেছে। এখন আমিও পার্থর সুখে শান্তিতে আছি। পার্থর মা আমাদের সঙ্গে খারাপ করেছিল শুধুমাত্র সম্পত্তির লোভে, যেটা পার্থর মা কোনোদিনই পায়নি, কারণ পার্থ বেঁচে থাকতে তার মা কোনোদিনও সেই সম্পত্তি পাবে না। তাই আমাদের পরিস্থিতি একটুখানি স্বাভাবিক হওয়ার পর পার্থ তার সৎ মাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, কারণ তার মাকে পুলিশের হাতে না দিলে তার মা আমাদের শান্তিতে বাঁচতে দিত না। এখন আর আমাদের কারোর থেকে লুকিয়ে থাকতে হয় না, আমরা এখন নিজেদের বাড়িতেই আছি এবং খুব সুখে আছি। এসব ব্যাপারে পার্থর সৎ বোনেরা কিছুই জানত না, তাই পার্থ তার বোনেদের খুব ভালো করে বিয়ে দিয়েছিল এবং তার বোনেরাও তাদের মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি। সম্পত্তির লোভে ওই মহিলা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ওই মহিলা আজ নিজেই শেষ হয়ে গেছে।